আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। এই ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে। যেমন কালকে শুনেছিলাম আজকে উনি ভাষণ দেবেন, এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন। দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি। মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কয়টার সময় ভাষণ দেবেন, এটা এটা বুঝতে পারছিলাম না আমরা। তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন, কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না। কেন জানানো হয়নি জানি না। কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন, যানবাহন একেবারে কম ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা ভালো। এটা এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে, এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু হয়নি। অনলাইনে কোথা থেকে আমি নিজেও দেখিনি, অনলাইনে সেই আহ্বানটা লোক মুখে শুনেছি। তারা নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল। তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম, মানুষ কম। কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা নয়। কি জানি একজন বলল যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল, যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন, এই জন্য রাস্তায় বের হয়নি। ওই যে সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত যে 2টার সময় হবে অথবা 2:30টার সময় হবে, তাহলে হয়তো লোকে ওই সময় থাকতো। কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি, অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন, আমাদেরকে এটা মিস করা চলবে না। নানা রকম কথা তো আমরা শুনি, কিন্তু আমি আসলে মিলাতে পারি নাই। আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি, যানবাহন আর রাস্তাঘাট খুব মানে ফাঁকা দেখেছি আর কি। নাকি লোকে কালকে রাত থেকেই চিরামুড়ি নিয়ে টিভির সামনে বসেছিল, আমি বলতে পারবো না। যাই হোক, সবশেষে 2:30টার সময় সেই ভাষণ প্রচারিত হলো, শুনলাম। উনি কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য। জুলাই সনদ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী রিয়াজ সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেষ্টার কাছে এটা দিলেন, দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং কী প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন। আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এর জন্য একটা গণভোট করা হবে। সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল। জামাত এবং তার সঙ্গে 8 দল, তারা মিলে 8 জন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসেই। তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। এই ছিল জামাতের দাবি। বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন। এই ছিল দুই দলের বিরোধ। আবার আরেকটা বিরোধ ছিল, খুব বড় বিরোধ ছিল, সেটা হলো যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে। এই 100 জন কিভাবে নির্বাচিত হবে? বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে 300 জন, ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত হবে। আর জামাত সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে। এই ছিল বিরোধটা। এখন এই বিরোধে ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন আপনারা 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে শেষ করেন। পলিটিক্যাল পার্টি বলা বাহুল্য পারে নাই, তারা বসেও নেই একসঙ্গে। তো ডক্টর ইউনূস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন, এবং সেইটাই আজকে উনি বলেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা হলো একটা গণভোট হবে, এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন, মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন। আর উচ্চকক্ষের যারা 100 জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে 8টা, সব মিলে যে 8টা দল যা চেয়েছিল সেই অনুপাতে, এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশে আনুপাতিক হারে। মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে, এটা এখানে উপেক্ষা করা হলো। অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে। এই হলো বাস্তবতা। এখন এটা হওয়ার পর কোন দল কী প্রতিক্রিয়া দেখাইছে, আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সবাই বলেছে
তারা দলীয়ভাবে বসবেন, বসে আগামীকালকে নাগাদ হয়তো তারা একটা রিয়াকশন দেবেন। তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি, জামাত হয়নি, এনসিপিও হয়নি, বিএনপিও হয়নি, কেউই হ্যাপি হয়নি। এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবাই যে আনহ্যাপি, এটা মূলত আমার মনে হয় কিছুটা মনে হয় দেখানো, লোক দেখানো। কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি। ঠিক আছে, না হোক, কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন যেটা, মূল যে প্রশ্নটা, যে উনি যে গণভোটটা করবেন, সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মতভাবে হচ্ছে এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন। আমি নিজেও বলেছি, ওটা আমি আর নতুন করে চর্বণ করতে চাচ্ছি না। আমি কেমন বলতে চাচ্ছি, গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং উনি নিজে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে, আমি ওনার একটু পড়ে শোনাই, আপনাদেরকে শোনাই। উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই নিম্নলিখিত প্রস্তাব হলো 4টা। এই 4টা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা, এই হলো প্রশ্ন। উত্তর হবে হ্যাঁ অথবা না। প্রস্তাবগুলো কি কি? 4টা প্রস্তাব কিন্তু। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। মানে ইলেকশন কমিশন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? যেমন পিএসসি, দুদক, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলি যে গঠন করা হবে, গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। এটা কি প্রক্রিয়া, এটা আপনাদের আমি কালকে পড়ে শোনাবো ভাই, এটা আপনাদের শুনতেই হবে। এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু বিএনপি যে কেন এতে রাজি হয় না, এটা তখন বুঝতে পারবেন। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে। এটা হলো 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এটা সিম্পল, এটা আলাপ করলাম। আপনারা এক উচ্চ কক্ষ হবে, ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে, যাচাই করবে, এগুলি করবে। কিন্তু বেসিক যে জায়গাটা সেটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অ্যাবাভ 50% অনুমোদন লাগবে। গ হলো সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 30টা দল মিলে 30টা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন। এটা একজন পাবলিক হিসেবে আপনি মনে করেন কি করেন না? হ্যাঁ অথবা না বলবেন আপনি। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই যে 4টার মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে কিন্তু সবগুলি হ্যাঁ। হ্যাঁ বললে কিন্তু আপনি সবগুলি হ্যাঁ। তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কীভাবে গঠন করতে হবে ওটাও হ্যাঁ হয়ে গেল। আপনার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী হ্যাঁ হয়ে গেল। 2 কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ সংসদ হ্যাঁ হয়ে গেল। উচ্চ কক্ষে 100 জনের নির্বাচন হবে আপনার পিআর পদ্ধতিতে, এটাও হ্যাঁ হয়ে গেল। সব হ্যাঁ হয়ে গেল। কিন্তু এমন তো হতে পারে কেউ একজন বলতে চাচ্ছে যে অন্যগুলি বাদ দেন, যে 30টা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানেও কেউ অরাজি হতে পারে, তার তো একটা মতামত থাকতে পারে। প্রত্যেকটা ওই লোকটাকে কি অবশ্যই 30টা দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হইতে হবে? নাও তো হইতে পারে। 30টা দলের সিদ্ধান্ত একমত হয় সবাই, তাহলে তার মানে গণভোটের দরকারটা কি? আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারেও জনগণ কি বলছে এটা জানার জন্য। তাহলে যদি কেউ হ্যাঁ বলে, এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে, এক হাতে কিন্তু সব হ্যাঁ হয়ে যাবে।
এক নাতে কিন্তু সব না হয়ে যাবে। তো এটা কি রিস্কি হয়ে গেল না? আর এভাবে কি হা না হয় করা যায়? এই যে এতগুলি প্রশ্ন, আপনি আপনি যদি হা বলেন সবগুলি হা, এটা কি হয়? মানে আপনি রাতে, মানে বলা হলো এখানে, আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেব, তখন ভাই আপনার হার্টের রোগী, আপনি বলবেন রাতে তো আমি ভাই খাবো, কিন্তু আমি তো মাংস খাবো না, আমি তো মাছ খাবো। তা হবে না। আপনি হা বলেন, আপনাকে রাতের খাবার দেওয়া হবে, কিন্তু মাংস সহ দেওয়া হবে। তো এটা কি হলো? আচ্ছা, তারও যে বড় কথা, আমি আরেকটা বেসিক পয়েন্ট বলি। এই যে এতগুলি লেখা, এগুলো তো পড়তে হবে। ওই কিন্তু হা না তো কিন্তু ফর্মে থাকবে, লেখাগুলি থাকবে, দেখে আপনি হা বলবেন। তো এই লেখাগুলো কে পড়বে? ওইখানে পড়া তো কোনো সময় দেবে? এই যে পড়লো, পড়ার পর বুঝতে হবে। কখন আপনি এতক্ষণ, তাহলে এক একটা ভোট দিতে এক একজনের প্রায় 10-15 মিনিট করে লাগবে, আমার তো পড়তেই লাগলো কতক্ষণ। আরও ইন্টারেস্টিং কথা, আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের শিক্ষার হার কত? বাংলাদেশের যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, সেই পরিসংখ্যান ব্যুরোর যে সর্বশেষ প্রতিবেদন, সে অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার হলো 77.9%। অর্থাৎ ধরলাম 78%। তার মানে 22% লোক বাংলাদেশের লোক অশিক্ষিত। অশিক্ষিত মানে সে নাম সিগনেচারই করতে পারে না। এখন নাম সিগনেচার করতে যে পারে না, সে পড়তে পারে? এমন অনেক আছে, নামটা খেলে কোনো মতে সিগনেচার করতে পারে, কিন্তু পড়তে পারে না। কিন্তু 22% লোক এসে পড়তেও পারে না, নামও সিগনেচার করতে পারে না। যে 22% লোককে ভোট দিবে না, তাদের ভোটের কোনো মূল্য নাই, তাদের মতামতের কোনো মূল্য নাই, তারা কি এই জিনিসটা পড়তে পারবে? এই যে আপনি একটা হানা করলেন, তারা কি এটা পড়তে পারবে? ভাই, এটা কোন যুক্তিতে করছেন? এইভাবে গণভোট হয়? মানুষকে কেন বোকা বানাচ্ছেন আপনারা? মানুষকে কেন প্রতারণা করছেন? বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা করা। আজকে বিএনপি বলল যে জুলাই সনদে ডক্টর ইউনূস সিগনেচার করেছেন, উনি তো ওনার সেই সিগনেচার, উনি সেটাই লঙ্ঘন করেছেন। এই আওলা কে বাজাইছে? জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস, এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন? ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, কিন্তু সে এখানে এসে এটা করছিল। তারপরে আবার আমেরিকা চলে গেছিল, আবার শুনতেছে ফিরতেছে, কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম ওনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী বানানো হয়েছে। মানে উনি যে আওলা লাগাইছেন তার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। তাহলে তো বুঝতে হয় যে ডক্টর ইউনূসে চেয়েছিলেন এরকম একটা আওলা লাগুক। আমি একটা কথা বলি, আমি কিন্তু শুরুতে খুশি হয়েছিলাম একটা কারণে খুশি হয়েছিলাম। কেন? যে বিএনপি এবং জামাত যেরকম মুখোমুখি অবস্থানে আছে, সেখান থেকে একটা মাঝামাঝি অবস্থানে উনি পৌঁছতে পেরেছেন ডক্টর ইউনূস। সেটা হলো, ওনাদেরকে বলেছেন যে এই হানা ভোটটা ইলেকশনের দিন হবে, এটা বিএনপির চাওয়া ছিল, আর জামাতের চাওয়াটাও তারা দিয়েছে যে আপনি পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে। এই দুটো কথা আমি খুশি হয়েছিলাম। কিন্তু এই যে এতগুলি যে ধারণা দিচ্ছেন, মানে গণভোটের, এই গণভোটের যে প্রক্রিয়াটা এবং গণভোটের যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে দেশের। এটা নাম গণভোট হবে না, এটা তো গণভোটই হবে না। এটা কেন করছেন? আবার তাছাড়া যে গণভোট আমাদের, তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন? মানে উনি কি অনেক দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলোতে উনি আছেন, এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্থক অথবা আমৃত্যু থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন? আপনারা হয়তো বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছি। হ্যাঁ, সেটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি। বেশ কিছুদিন আগের কথা, ধরেন মাস 3 হবে, যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না, মানুষের নানা রকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল, তখন আমার সঙ্গে গ্রামীণে দীর্ঘদিন কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হচ্ছিল। তো আমি বলছিলাম ওনাকে যে যেরকম একটা এলোমেলো অবস্থা দেখছি, এমন কি হতে পারে যে ডক্টর ইউনূস রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই, আমি আমার জগতে চলে যাই। উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা আমার জগৎ না, আমার জগৎ আরেকটা, আমি সেখানে থাকবো, গবেষণা করব, কথা বলবো, বিভিন্ন দেশে বিদেশে
সেমিনারে অংশ নিব, এরকম একটা। তখন উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, না আপনারা ওনাকে চেনেন না। আমি বলছি মানে? উনি বলেছিলেন যে ডক্টর ইউনূসকে আমরা অনেক বছর ধরে চিনি, উনি এমন একজন ব্যক্তি, উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না। এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন, ভাবুন তো একটা জিনিস, যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনূসের যে বীরত্ব, যে মামলা, প্রথম মামলাটা হয়েছিল কী নিয়ে, যে ডক্টর ইউনূস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে। এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে, সর্বোচ্চ বয়স হতে পারবে 60 বছর, মানে 60 বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না। এটা সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত, এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত। 60 বছরের পর ডক্টর ইউনূস 70 বছর পর্যন্ত থেকেছেন। 71 বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমডি থাকতে পারবেন না, মানে মামলা হয়েছে এটা নিয়ে। মামলা না হলে উনি আরও থাকতেন, আমৃত্যুই থাকতেন। তার মানে উনি এ পদটা ছাড়তে চান নাই। মামলা রায় হওয়ার পর উনি কিন্তু এটা নিয়ে আপিল করেছেন, উচ্চ আদালতে গেছেন, মানে উনি ছাড়তে চান না, সেখানে উনি হেরেছেন। তারপর ওনাকে, এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের এই আদালত ছিল, অমুক ছিল, সব মানতে রাজি আছি। ভাই 60 বছর আর 71 বছরের পার্থক্যটা তো বুঝি আমরা। আমি তখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন। ওনার তো কোনো প্রয়োজন ছিল না। ব্যাখ্যা বুঝিনি, যা হোক এই ব্যাখ্যা শুনলাম। আমি শোনার পর অবাকই হয়েছিলাম যে তাই তো, উনি কিছু ছাড়তে চান না। উনি গ্রামীণ ব্যাংকে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন, অমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট, অনেক কিছু করেছেন। যতগুলিতে করেছেন এর 80% মধ্যে উনি প্রেসিডেন্ট, মানে উনি সভাপতি, উনি প্রধান, উনি চেয়ারম্যান, উনি পদ ধরে রাখতে চান। এটা ওনার স্বভাব। বৃহৎ মানুষদের, অনেক বড় যারা মানুষ না, তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে, হয়তো ওনারও এটা আছে। এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি, সেটা আপনাদেরকে আমি বলছি কেন করছি। গতকালকে আমি একটা থিওরি দেখলাম। থিওরি কি, এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি, মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি, ইনি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য। অসম্ভব জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশোনা করেন, প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন। ওনার বহুবিধ প্রতিভা, বহুমুখী প্রতিভা। যাক, ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে। উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম দিয়েছেন, হয়তো আগামীতে আরও অনেক কিছু করবেন, সেটা ওনার ব্যাপার। আমার মতো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না। আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন, অথবা ওনার মানহানি আমি করতে পেরেছি মনে করেন। সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকের মানহানি উনি করছেন, গালাগালি করছেন। তার মধ্যে এসে নিয়ে আমি কীভাবে ওনার মানহানি করলাম বুঝতে পারলাম না। যাই হোক, হতে পারে, এটা নিয়ে পরে আমি দেখবো, ওইটা নিয়ে আলোচনা না। কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিওটা আমার ভালো লাগছে, সত্যি কথা বলি। আমি বটম লাইন ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি, আমার ভালো লেগেছে। কি ভিডিওটা, উনি একটা চমৎকার, উনি মাঝে মাঝে থিওরি দেন, কিন্তু উনি একটা থিওরি দিয়েছেন যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে, এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল 7ই জানুয়ারি 2024, সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা, মানে 5 বছর ধরেন, তারপরে 2029 সাল পর্যন্ত, 29 সাল পর্যন্ত এই সরকারটা থাকবে। তাহলে 29 সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান? ডক্টর ইউনূস। 29 সাল পর্যন্ত, যদি 29 সাল পর্যন্ত উনি থাকেন, তাহলে যে জিনিসটা হবে, তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে, এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে, বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে। এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে, কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষর ছিল তারা বাদ দিয়ে ঢুকবে। এই সরকার 2029 সাল পর্যন্ত রান করবে। এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিসিস বা থিওরি, যাই বলেন না কেন, উনি দিয়েছেন। তো আমি ভাবলাম কি, এটা হতে পারে। উনি অনেক কিছু তো বলেন, ওনার সবগুলোই যে আবল তাবল তা কিন্তু আমি বলি না। উনি ভালো কথাও বলেন, উনি অত্যন্ত গভীর কথাও বলেন। আমার কাছে এটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো।
আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে এলো কেন। এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে দেখ সমসাময়িক টাইমিং হয়েছে। সেখানে হলো এই যে এনসিপি আছে, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির একজন নেতা, আবার সে অনেকে বলে যে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না। না না, আমি পাই না তা না, হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি। এই সার্জিস আলম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন। সেই পোস্টে উনি কী বলেছেন, সেই পোস্টে উনি বলেছেন, মানে আজকে উনি পোস্ট দিয়েছেন, সেই পোস্টে উনি বলেছেন, আমি আপনাদের হুবহু পড়ে শোনাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। এইরকম একটা আকাঙ্ক্ষা সার্জিস আলমের আজীবন থাকবে। তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম, আরেকদিকে ইনার কথা বললাম। এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন? দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, থাকতেই পারেন। এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই, আনন্দিত হওয়ার কিছু নাই, উনি থাকতেই পারেন। আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে নিয়ে দুইটা আকাঙ্ক্ষা, একই রকম আকাঙ্ক্ষা যে এলো, এটা কি কেবলই কাকতালীয়? আমার কিন্তু তা মনে হয় না। আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে নিয়েছেন। এখন আপনি তো বলবেন উনি কিভাবে থাকবেন, উনি তো কোনো পার্টি করেন নাই। এটাও কিন্তু আমি মনে করি ঠিক না। উনি পার্টি করেছেন। এই ছাত্র যে দলটা, এটা আসলে ওনার পার্টি। উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন, যাই করুন, আমি মনে করি এটা ওনার পার্টি। কেন মনে করি সেটাও বলি। এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন, এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন, যেটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগে, সেই পার্টির নামের সঙ্গেও এই পার্টির নামের অনেক মিল আছে। তো যাই হোক, তো উনি এই পার্টিটা, আমি মনে করি এই পার্টির সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যখন যান, তখন সরকারি পার্টির যে বাহাদুরি, যে পাওয়ার, যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে। প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয়, এবং এই ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন। তো সব মিলে এটা মনে করি ওনার পার্টি। তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন, সেটাও হতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ইলেকশনে কোনোভাবে এদেরকে পাশ করিয়ে আনা যায়, তো ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী বানানোই যাবে। বলবেন উনি তো ইলেক্টেড না, হ্যাঁ, তারপরে উনি একটা উপনির্বাচন দিয়ে ইলেক্টেড হয়ে যাবেন। চাইলে সবই হয়। আমার এটাই মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন। অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে, যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কেন তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাও। তাও হতে পারে। এটা আমরা আগেও দেখেছি, আওয়ামী লীগ তো শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানিয়েছিল। উনি একসময় ওই সর্বদলীয় একটা সরকারের, সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন। উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন, আওয়ামী লীগ বানিয়েছিল। ওনাকে বানাতে কোনো সমস্যা নাই। তার মানে বটম লাইন যেটা হলো, আমার মনে পড়ে গেল সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা, যিনি বলেছেন সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকের লকডাউন। আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। আমি শুধু বলবো, জাস্ট টু অ্যাড ফিউ থিংস, যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকী, সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে পোর্ট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল, এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শোগুলো আর করতে পারিনি। তার মধ্যে রবীন্দ্র সরোবর, মিরপুর 12, এখানে সব মানে শো টো সব বানচাল করে দিয়েছে জনগণ। আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন যে লকডাউন তো সফল হলো, তখন তার প্রতিক্রিয়া কি? এবং আজকে
একটা ক্লাস 9-এর বাচ্চা তার ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিও আজকে আর আলোচনা করব না, কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ শুরুতে 12টার সময় দেওয়ার কথা ছিল, তারপর সেটা 2টোয় চলে গেছে, তারপর সেটা 2:30টায় গেছে। কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে? আমি একটু সকালে যাই। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, আপনারা জানেন, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার বাসায় সকাল 8:30 থেকে 9:20 পর্যন্ত ইউনূসের 2 উপদেষ্টা আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তারা মিটিং করেছে। ট্রেসির বাসাতেই, গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই 50 মিনিটের মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় আমি এখন বলবো। তার মধ্যে একটা হলো যে ইউনূস শিবিরের 16 জন কর্মকর্তা, তার মধ্যে মন্ত্রী আছে, বিশেষ সহকারী আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত 16 জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন। তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই 16 জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়, তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে। এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি। দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইউনূস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না। তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ডক্টর ইউনূসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। তৃতীয়, তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায়, সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবং ট্রেসি কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করেছে। তারপরে ডক্টর ইউনূসের ভাষণ আপনারা শুনেছেন, মানে মানে যেটাকে বলা যায় যে আপাদমস্তক মিথ্যে মোড়া। দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে, অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সব সূচক নিচের দিকে। সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে, তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে দুর্নীতি নাকি অনেক কমেছে, অথচ তার উপদেষ্টাদের, সেই সব উপদেষ্টাদের এপিএস পিএসদের যে দুর্নীতির কথা মিডিয়ায় আমরা শুনছি, সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে। সুতরাং তিনি আপাদমস্তক মিথ্যে কথা বলেছে। এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল, এই মিটিং এ প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি লেফটেন্যান্ট জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আপনারা জানেন, কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর, কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে। সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে এনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনূস কারো কথা শোনেননি এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্ত রয়েছে, আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। জামাতে ইসলামী হ্যাপি হয় নাই, দে আর আনহ্যাপি। বিএনপি ভেরি মাচ আনহ্যাপি। এবং জামাতে ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা জামাতে ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল, তারা আগে গণভোট চায়। বিএনপি আবার দুটো একসাথে চায়। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। জামাতে ইসলামী এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে। আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম, যেটা নাকি ঐকমত্য কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি, সেটাও আজকে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন। সুতরাং
কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না, জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইউনূস যখন ইন্টারভিউ দেন, তার বিদেশে, বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তার পাবলিক রিলেশনস ফার্ম, তার অনেক বাজেট আছে, তিনি যে দেশেই যান একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন। এবং সেই সময় তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে হাসি খুশি মুখ, কিংবা এর আগেও গত বছরেও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার যে হাসি খুশি মুখ, তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন, তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি রকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে। এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেওয়ার, এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন, সেটাও তিনি এককভাবে করেছেন। তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে, মানে তার শিবিরে, জামায়াত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল, সেটা তো হয়নি, বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে। সো ইউনূসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে, এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি, যে বলেছে যে দিনভর যমুনায় নাটক হয়েছে। আজকে বিটিভির ক্যামেরা ক্রু সবাই এসেছিল, কথা ছিল সকাল 9টার দিকে রেকর্ডিং হবে, এবং তারা সময় মতো চলে আসছে, কিন্তু সেই রেকর্ডিং 9টায় তো হয়নি, অনেক পরে হয়েছে। এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইউনূস যে গুবলেটটা পাকালেন, তাতে তার কফিনের শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন। এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে, এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে। এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে, যেখানে বেশ কিছু লোক মারা গেছে। পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে, তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে, তালেবানরা তো অস্বীকার করেছে। এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে। অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রথমে ইন্ডিয়া, পরে তালেবানকে দায়ী করে নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ। এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান, বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা যে একটা গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা সেই জায়গাটা বজায় রাখছে। কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন আজকে নির্ধারিত হবে। আজকে কিন্তু মামলার রায় না, মানে আজকে মানে ঘোষণা করা হবে না যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বা তার ফাঁসি আদেশ হলো। আজকে বলবে যে কবে ওই মামলার মানে রায়ের ঘোষণা করা হবে। তার মানে আরো একটা দিন বাকি আছে। কিন্তু আজকে শুধু জানা যাবে যে দিন তারিখটা, তাতেই সারা দেশে যে অবস্থা, মনে হচ্ছে আজকে মানে ফাঁসি হয়ে যাবে। আজকে রায়ও ঘোষণা হবে না, ফাঁসিও হবে না, তাতে কালকের থেকে যে পরিস্থিতি ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, মানে পুরো বিজেপি মোতায়েন, পুলিশ মোতায়েন, মানে সুপ্রিম কোর্ট এলাকার চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন, মানে একটা যুদ্ধ একটা পরিস্থিতি। কিন্তু এত পরিস্থিতির মধ্যেও কি হচ্ছে? লাভ হচ্ছে? ঘটনা ঘটতেছে, ককটেল বিস্ফোরিত হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, মহাসড়ক অবরুদ্ধ হচ্ছে। আজকে সকাল থেকে দেখতেছি যে সেই গোপালগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, বিভিন্ন জায়গায়, কয়টা জায়গার নাম বলবো। কালকে খুব ইন্টারেস্টিং ব্যাপার, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। এটা বলার পর দেখতেছি বিকেল বেলায় ওই টিএসসি তে মানে সে গুমের উপরে প্রামাণ্য চিত্র চলতেছিল, ওই সময় 2টা ককটেল বিস্ফোরণে রীতিমতো কেঁপে উঠল। কোথায় ঠেকাইতে পারতেছে? ঠেকানো সম্ভব না। আর জনগণ যদি সাথে না নামে, জনগণ যদি রাস্তায় না নামে, জনগণ রাস্তায় নামলে
এমনিতেই এই সমস্ত বন্ধ হয়ে যায়, কিন্তু জনগণ তো নাই। জনগণ সরে গেছে, এখন রাজনৈতিক দলের থেকে জনগণ সরে গেছে, এটা একদম সত্য কথা। এখন আছে যেই জনগণ, সেই জনগণ এনসিপির জনগণ, সেই জনগণ জামাতের জনগণ, সেই জনগণ বিএনপির জনগণ। আজকে জামাত সহ 8 দল নাকি রাস্তায় থাকবে, প্রতিরোধ করবে। দল সংগঠন দিয়ে প্রতিরোধ করা যায় না, ওটা আওয়ামী লীগও চেষ্টা করছে, পারেনি। পারছে? যেদিন বিএনপি কর্মসূচি দিত, জনসভা দিত, ঠিক সেই দিন তারাও কর্মসূচি দিত, পাল্টাপাল্টি হইতো। তারপরে যেদিন অবরোধ দিত, মোড়ে মোড়ে সব দেখছি না এগুলি, বিরিয়ানি খাইতো, পাহারা দিত, কি আনন্দ উল্লাস, একটা ঈদ মৌসুম শুরু হয়ে যেত। এখন কি আছে? কিছু রাস্তায় নাই। এনসিবির সামনে বোমা ফাটতেছে বাংলা মোটরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় না, গাড়ি পড়তেছে। এই নাশকতা ঠেকানো যায় না। নাশকতা ঠেকাতে গেলে জনগণ যখন দেখি বোঝে, যারা নাশকতা করে, যে জনগণ রাস্তায় নেমে গেছে, তখন চোখ দেখেন শেখ হাসিনা যখন পালাইলো, তখন অন্য কোনো জনগণ আছে যে জনগণ এসে নাশকতা করবে, ঠেকাবে? সেই জনগণকে, যেই জনগণ হাসিনাকে দেশ থেকে তাড়াই দিতে চায় বা অবরুদ্ধ করতে চায়, ছিল সেই জনগণ? সেই জনগণ ছিল না। তার মানে তখন জনগণ হচ্ছে পুরোটাই শেখ হাসিনার বিরুদ্ধে। আর এখন জনগণ বিভ্রান্ত। এখন জনগণ ঘরে, দলগুলো যারা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করতেছে তারা হলো রাস্তায়, তারা এখন পিটাপিটি করতেছে। এই অবস্থায় তো আপনি আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। আওয়ামী লীগ তো একটা শক্তি, এই শক্তিকে তো তুচ্ছ করা যাবে না। 15 বছর ক্ষমতায় ছিল তারা, তাদের অর্থ বিত্ত প্রচুর, তারা এইগুলি তো কিছুই না তাদের সামনে। এই এখনকার যেই শক্তিগুলো আস্ফালন করতেছে। তো সুতরাং আজকে আমি চিন্তা করতেছি, আজকে রায়ের দিন বলবে যে ভাই আরো 2 সপ্তাহ পর মানে রায় ঘোষণা করা হবে। তারপরে শীর্ষস্থানীয় রাজনীতিক ভিন্ন একটি বিষয় সামনে এনেছেন, যেটি সাধারণত কেউ মুখে আনেন না। আমি নামটা পরে বলছি। তিনি প্রশ্ন রেখেছেন যে এই মুহূর্তে গণভোট বেশি প্রয়োজন, নাকি আলু পেঁয়াজ উৎপাদন, গার্মেন্টস সেক্টরের সমস্যা এবং বেকারত্ব, এই বিষয়গুলো বেশি জরুরি। তিনি বলছেন গণভোটের চেয়ে এই বিষয়গুলো খুবই জরুরি এবং এই দিকে মনোনিবেশ করা দরকার। অর্থাৎ গণভোট গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন। এই কথাটি সামনে এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পর্যন্ত কোনো রাজনীতিক আমি দেখলাম না যে আলু পেঁয়াজ, তারপরে গার্মেন্টস সেক্টর, বেকারত্ব, এই বিষয়গুলোর উপরে জোর দিয়েছেন। কিন্তু তিনি দেখেন একেবারে খুবই সাম্প্রতিক যে বিষয়গুলো সত্যি গ্রাম বাংলার মানুষ এখন রীতিমতো মানে লোকসানের সম্মুখীন বা উৎপাদন সমস্যার জর্জরিত, সেই বিষয়গুলো কিন্তু তিনি সামনে এনেছেন। তিনি বলছেন যে যতটুকু জেনেছি দেশে এবার 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা মনে হয় বিপাকে পড়েছেন, কারণ আলুর উৎপাদন খরচ এবং উৎপাদিত আলু হিমঘরে রাখতে প্রতি কেজি আলুর পেছনে খরচ পড়েছে প্রায় 25 থেকে 27 টাকা। অথচ আলু চাষিরা এখন অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি করতে পারছেন না। বিরাট একটা লোকসান। আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। হিউজ অ্যামাউন্ট। দেখেন কৃষকদের এই সংকটের কথা কোনো রাজনৈতিক দলের কাছে কোনো ইস্যুই না। এখানে ইস্যু শুধু ক্ষমতা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 2-1টি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত অকারণ গণভোট করতে হলেও রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। অর্থাৎ ওই 3,000 কোটি টাকা যদি আলাদাভাবে গণভোট করতে হয়। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। দেশবাসীর ভাবনার জন্য প্রসঙ্গটি উত্থাপন করলাম। এবার আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে। সেখানেও যে তারা যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদন করেছে, কিন্তু পেঁয়াজ সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় প্রতি বছর পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয়। জরুরি দেখেন পেঁয়াজের জন্য
ভারতের উপর নির্ভর করতে হয়, অথচ সংরক্ষণের ব্যবস্থা থাকলে এটা আমাদেরকে নির্ভর করতে হতো না। গার্মেন্টস সেক্টরের কথা বলছেন যে এই সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা 2 কোটিরও বেশি। এত সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকা কে দেবে? তার মানে নারী শ্রমিকরা যথার্থ পরিমাণ যে তার মজুরি বা সম্মানী তারা পাচ্ছে না। এবং একই সঙ্গে কর্মহীন মানুষ, বেকারত্ব বেড়েই চলেছে। 18% মানুষের যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই যে আসলে মানে রাজনীতিকরা তো মানুষের সমস্যা নিয়ে কাজ করে। আমি দেখিনি যে এই পর্যন্ত সাম্প্রতিক কালে নেতারা লম্বা বক্তৃতা দিয়েছে সংস্কার, বিচার, তারপরে আওয়ামী লীগকে কিভাবে ফ্যাসিবাদ উৎখাত করতে হবে, কিভাবে ফ্যাসিবাদ ঢুকে যাচ্ছে, নানান বিষয় নিয়ে কিন্তু কথা। কিন্তু সাধারণ মানুষের, এই সাধারণ মানুষ মানে একেবারে সেই কৃষকের প্রান্তিক অঞ্চলে, মানে সাধারণ কৃষক বা চাষিদের এই যে আলু পেঁয়াজ সমস্যা, এই কথা কেউ বলছে না। তারপর গার্মেন্টস সেক্টরের নারীরা ভালো অবস্থায় আছে নাকি মন্দ অবস্থায় আছে, এটা কেউ তুলে ধরেনি। বেকারত্বের সংখ্যা যে আছে ভয়ঙ্কর ভাবে, এবং এটা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে, এই কথাগুলো নিয়ে কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। যেটা তারেক রহমান কিন্তু বলছেন যে পরিস্থিতি ঘোলাটে করবেন না, যদি এত আপনাদের ক্ষমতা থাকে তাহলে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মুখোমুখি হন, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না। এই আহ্বানের পাশাপাশি একটা লম্বা সময় ধরে কিন্তু তিনি সেই আলু থেকে শুরু করেছেন, পেঁয়াজ, গার্মেন্টস সেক্টর এবং তারপরে বেকারত্ব। সম্মানিত দর্শক, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি তলানিতে আমরা এটা জানি এই গত 14 মাস ধরে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক এটা অজানা নয়। যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন, আমরা আশা করেছিলাম যে ভারত হয়তো নেহায়েত বন্ধুত্বের খাতিরে তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতে এটা দীর্ঘমেয়াদে তারা রাখবে না। তারা তাকে রাশিয়া পাঠাবে, লন্ডনে পাঠাবে, তৃতীয় কোনো দেশে পাঠাবে, এইরকম একটা প্রচার এবং প্রোপাগান্ডা 2024 সনের প্রথম 3 মাসে প্রবল ছিল। আজকে শেখ হাসিনা চলে যাবে, কালকে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে, আশ্রয় দেবে, এর কারণ হলো আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে দুটো, অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি নরেন্দ্র মোদীর সরকার, তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে, তারা প্রথমে বৈঠকে বসলেন, রাজনৈতিক বৈঠক। সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দেবে। বোঝার চেষ্টা করুন, যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে, বিএনপি জামাতের একটা জোট ছিল, এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোটগত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে। এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির দল, তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা প্রোটেক্ট করবে। তো এটা গেল তৃতীয়, মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি। এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক, বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল, তারপরে সুধী সমাজ, থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী, সবাইকে একত্র করে ফেলল নরেন্দ্র মোদী সরকার 2025 সনের দিকে। আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে। এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির
নিরাপত্তা নিশ্চিত করা হলো, যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয়, সোনিয়া গান্ধীকে দেওয়া হয়, এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ঢেকে রাখা হলো। এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা বাংলাদেশে বগল বাজাতে থাকলাম, শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, মারা যাচ্ছে, বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু। আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন, এবং তখন আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে। সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হলো, জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো, কিন্তু ভারত বলতে গেলে অনেকটা লজ্জা শরম ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে, একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে, সম্ভবত 2025 সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল। সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় একেবারে নিষ্পন্ন হলো, সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল, তখন তারা তাদের মুখোশ নেকাব খুলে ফেলল। খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু করল, এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবারিত করে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, বা আওয়ামী লীগের যে কোনো মন্দ কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, আমরা নিজেরা নিজেরা বলছি যে কলকাতাতে, দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে, তাদেরকে দেখলে সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে, পিটাতে চাচ্ছে। ওবায়দুল কাদের ঘর থেকে বের হতে পারে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বের হতে পারে না। এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে, কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি, তারপরে কলকাতা, গুয়াহাটি, তারপরে অন্যান্য যে সকল বড় বড় শহরে বাঙালিরা রয়েছেন, আওয়ামী বাঙালিরা রয়েছেন, তারা কিভাবে সেখানে রাজা বাদশার মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ, আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা চালাচ্ছে, তার কিছু নমুনা আমরা নভেম্বর মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি। এবং এই সময়ের মধ্যে, অর্থাৎ গত 14 মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বারগুলো বন্ধ করেছে, আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে ভারত এত বড় একটা ঝুঁকি নেবে। আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায়, তারা যদি ভারতে না যায়, ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে, অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে, অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘোড়ার ডিম কিছুই হয়নি। আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি, আমাদের টোটাল আমদানির অলমোস্ট 46%। তো বাংলাদেশের এই 46% আমদানি নাম্বার 1 ভারত। এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি, ভারত কান্নাকাটি করবে। আমাদের এই যে এক্সপেকটেশন, এটার উপর রীতিমতো চপেটাঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী, যেমন টেক্সটাইল মেশিনারিজ, তুলো, তারপরে কৃষি পণ্য, চাল ডাল, পেঁয়াজ, আটা ময়দা, এগুলোর উপর ভারত কতগুলো মানে ব্যারিয়ার তৈরি করলো, যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা, ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে। আমরা ধারণা করেছিলাম যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি, শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি, এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে, আদানি আব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে। আর আদানির সঙ্গে যেহেতু সেই নরেন্দ্র মোদী সরকারের খুব ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক, তো সেক্ষেত্রে আদানি তার সেই প্রজেক্ট রক্ষা করার জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে। আদানির বাইরে আমাদের সুন্দরবন এলাকাতে আরেকটি যে খুব বড় কয়লার যে প্ল্যান্ট করা হয়েছে, সেখানে অর্থাৎ
কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এই কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও অনেকগুলো বড় বড় প্রকল্প রয়েছে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। তো আমাদের ধারণা ছিল যে এই প্রকল্পগুলো রক্ষার স্বার্থে যাকে বলা হয় ভারত আমাদের সাথে নমনীয় হবে, কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে। আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা টাকাগুলো আদায় করেছে তার চেয়ে আরও বেশি টাকা এখন তারা চাচ্ছে, এবং সরকারের উপর এমন চাপ সৃষ্টি করেছে যে সরকার বলতে গেলে এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আদানির টাকা দিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে যে সকল প্রকল্পগুলো রেলের সাথে যে সকল প্রকল্প ছিল সেগুলো বন্ধ। তারপরে আমাদের ট্রানজিটের জন্য যে সকল প্রকল্প ছিল সব বন্ধ। ভারতের কোনো ট্রানজিট এখন ভারত ব্যবহার করছে না। এর বাইরে যে সকল সরকারের সঙ্গে G2G, সরকার টু সরকার, আবার PPP, প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ, এটার অধীন ভারতের যে সকল বিনিয়োগ ছিল অনেকগুলো বিনিয়োগ মাঝপথে বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে, লোকজন সহকারে ভারত সেই প্রকল্পগুলো বন্ধ করে চলে গেছে। এবং এটা পুরো অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়েছে, সীমাহীন চাপ তৈরি হয়েছে পুরো অর্থ ব্যবস্থার উপরে। আর ভারত এটা বগল বাজাচ্ছে। আমরা এই জিনিসগুলো কল্পনা করতে পারিনি। আমাদের প্রথমে বোঝা উচিত ছিল যে ভারতের কূটনীতি, ভারতের অর্থনীতি যেখানে আমেরিকাকে থ্রেট দিতে পারে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে, এবং রাশিয়ার তেলকে যারা হজম করতে পারে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আনকন্ডিশনালি তারা সমর্থন দিতে পারে, তারা একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে, আবার চীনের সঙ্গে যুদ্ধ করতে পারে, তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে, আবার তুরস্কের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়। এই সমস্যা ভারতের হয় না। কিন্তু আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা ভারতের দিকে, দিল্লির দিকে যদি একটু তাকাই অমনি বেইজিং তেড়ে আসে যে হায় হায় তোদের চোখ এত বড় হলো কি করে, গোল গোল করে দিল্লির দিকে তাকাস, রাগ হয়ে যায়। আবার কোনো কারণে যদি দিল্লিতে না গিয়ে যদি বেইজিংয়ে যাই বা একটু চোখ দিয়ে ওদিকে তাকানোর চেষ্টা করি, মুহূর্তের মধ্যে কিভাবে দিল্লি রিয়াক্ট করে তার কিছু নমুনা শেখ হাসিনার পরিণতি থেকে আপনারা টের পেয়েছেন। শেখ হাসিনা বাঁচবেন কি বাঁচবেন না, ফিরবেন কি ফিরবেন না, ক্ষমতা আসবেন কি আসবেন না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে একটা সময় এই যে তার যে ক্ষমতা হারানোর পিছনে এখনো যে সকল কথাবার্তা আমরা শুনছি, এই সকল কথাবার্তার সাথেও আরও অনেক গুপ্ত কথা আগামী দিনে আপনারা শুনতে পাবেন। যে ওই যে তার যে বেজিং সফর, সর্বশেষ যে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এটা তার জন্য যে কতটা জম হয়ে দেখা দিয়েছিল সেটা যদি তিনি বুঝতে পারতেন, তিনি ভুলেও কিন্তু বেজিংয়ে যেতে পারতেন না। তো আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন একটা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, প্রাণ হারিয়েছেন। জিয়াউর রহমান চেষ্টা করেছেন, প্রাণ হারিয়েছেন। আর শেখ হাসিনা দুইবার ক্ষমতাচ্যুত হলেন। অর্থাৎ উনি যখন 96 থেকে 2001 সনে, তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকার কারণে এবং ভারতের কারণে তিনি 2001 সনে ক্ষমতা আসতে পারেননি। আবার এই যে তার যে আহাজারি ছিল, আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্ল্যান করছে, গত 1 বছর যাবত তিনি বলে আসছেন বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হবে, এটা তিনি 1 বছর ধরে, আরও বেশি 2-2.5 বছর ধরে তিনি চিৎকার করে যাচ্ছিলেন। মানে 2022 সন থেকে যে আর একটা দুর্ভিক্ষ আসবে, এই হবে এই হবে। এখন যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো, এগুলো তো শেখ হাসিনা বলেছিলেন। আর উনি এই ভারতের বিপরীতে তিনি চীনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। আর এটাকে প্রোটেক্ট করার জন্য তিনি রাশিয়ার সাথে একটা, মানে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। না পেরে তাকে কিন্তু আবার সেই ভারতে গিয়েই আশ্রয় নিতে হয়েছে, অথবা ভারত তাকে এখান থেকে সেখানে নিয়ে মানে একটা ডলা দিয়ে কত ধানে কত চাল সেটা বোঝানোর চেষ্টা করছে। এখন এই যে 14 মাস, এই 14 মাসে ভারত বুঝে গেছে, আর শেখ হাসিনাও বুঝে গেছে। বুঝে যাওয়ার ফলে একটা নতুন রাজনীতির জটিলতা সমীকরণ তৈরি হয়েছে, এবং সেই সমীকরণে এই নভেম্বর মাসে 2025 সনে যে সকল কথাবার্তা আকাশে বাতাসে ভাসছে, যে সকল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, যে সকল শব্দ অনুরণিত হচ্ছে, তা রীতিমতো ভয়াবহ। যেভাবে আওয়ামী লীগ দাম্ভিকতা দেখাচ্ছে, আওয়ামী লীগের
দেশের ভিতরে এবং বাইরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে উল্লাস দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, এবং সামাজিক মাধ্যম খুললে দেখা যাচ্ছে যে তারা যেভাবে ঝুঁকি নিতে নিজেদেরকে আত্ম উৎসর্গ করছে, যে আমরা তেমনি ঘরে থাকতে পারছি না, আমাদের এক একজনের বিরুদ্ধে এতগুলো মামলা আছে, আমাদের জায়গা সম্পত্তি সব কিছু তছনছ হয়ে গেছে, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এরপর তার কিছু হারানোর নেই, কাজেই আমরা এটা করব। এই কথাগুলো সামাজিক মাধ্যমে দেখেন। আরেকজনে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সরকারকে যদি ম্যাটিকুলাস ডিজাইনে অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে বিশাল সংখ্যক মানুষকে সেটাতে সম্পৃক্ত করতে পারে, তাহলে এই যে বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে ওন করে এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন কেন সেটা পারবে না? তারা কি এতটা বেকুব? আপনি বোঝার চেষ্টা করেন যে ম্যাটিকুলাস শব্দটি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। সেই ম্যাটিকুলাস ডিজাইনটি আবার আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে নতুন করে আবার এই বাংলাদেশের উপরে তারা চাপাতে চাচ্ছে। আর এই কাজে যেভাবে ভারত মানে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে, শেখ হাসিনাকে যেভাবে তারা ওন করছে, এবং বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা মুখ ফিরিয়ে রেখেছে, যে তারা আসলে বাংলাদেশের ভূমি দরকার, বাংলাদেশের অন্য কোনো কিছু দরকার নাই, আর বাংলাদেশে তাদের আওয়ামী লীগের মতো বন্ধু দরকার, আর শেখ হাসিনার মতো নির্ভরযোগ্য অংশীদার দরকার। এই বিষয়টি তারা নেকাব খুলে যতটা উগ্রভাবে প্রকাশ করছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা সেই রেজা শাহ পাহলভির ব্যাপারে যেভাবে অ্যাডামেন্ট ছিলেন ইন 1953, ঠিক ওইরকম একটা অ্যাডামেন্ট জায়গাতে ভারত চলে গেছে, ভারতের ইগোর জায়গাতে চলে গেছে। এর ফলে কি হলো, আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে। এর কারণ হলো সেই 50-এর দশক থেকে, মানে আইয়ুব খানের জমানাত আগে 1956 থেকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, আমাদের আদমজি রায়ট থেকে শুরু করে আমাদের শিল্প কলকারখানাতে যে শ্রমিক আন্দোলন, বিদ্রোহ, রাজনীতির পট পরিবর্তন, পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আর অনেক কিছুতে ভারত সরাসরি বিনিয়োগ করেছে। অথচ তখন মানে 1956-58 সনের দিকে, 62-র দিকে, 69-এর দিকে, এমনকি মানে 1972-73 দিকে যদি জিডিপি ধরেন, বাংলাদেশের অবস্থা ধরেন, পার ক্যাপিটা ইনকাম ধরেন, ভারত আমাদের কাছে কিছু না, কিন্তু তারা কিন্তু এখানে তারা নাক গলিয়েছে। তো এখন ভারতের পৃথিবীর একটা অন্যতম পরাশক্তি, আঞ্চলিক শক্তি হিসেবে তাদের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই। শুধু এশিয়াতে তাদের সাথে টেক্কা দিতে পারে চীন, অন্য কোনো দেশ তাদের সাথে টেক্কা দিতে পারে না। তো এরকম একটা বৃহৎ শক্তি যখন তাদের নেকাব অর্থাৎ তাদের হিজাব, আমরা হিজাব বলাটা ইসলামে কী হবে জানি না, মানে তাদের যে মুখোশ, যে মুখোশে গণতন্ত্রের কথা বলে, যে মুখোশে ডিপ্লোম্যাসির কথা বলে, যে মুখোশে পারস্পরিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলে, সেগুলো সব